যাই হোক, যেটুক গেছে গেছে। এইমাত্র যে কথাটা বলছি সেটা কি বোঝা গেছে? ভালো সব স্যার, ভালো বোঝো নাই? কেমনে বুঝাবে? এদিকে তাকাও। এটা একটা অ্যালভিওলাস। এটা কি? অ্যালভিওলাস। অ্যালভিওলাস। এখন এইটারে আমি খুলে ফেললাম, তাহলে এটা একটা পাতলা এরকম একটা টুকরা হবে না? পাতলা একটা মেমব্রেন হবে না? জি স্যার। এখন এই অ্যালভিওলাসটা এই ভেতরে থাকে, এখানে থাকে বায়ু। অ্যালভিওলাসের ভেতরে যে ফাঁকা জায়গাটা, ওটার মধ্যে থাকে বায়ু। বায়ুর ভিতরে থাকে অক্সিজেন। আর অ্যালভিওলাসের যে এই আবরণটা, সেটা অনেক পাতলা, কিন্তু এখানে আমি মোটা করে দেখালাম। এটার মধ্যে থাকে রক্ত, রক্তের মধ্যে থাকে কার্বন ডাইঅক্সাইড। তাহলে কি হয়? এইটা হচ্ছে অ্যালভিওলাসের ওয়ালটা, এই যে মোটা ওয়ালটা, পাতলা যেটা, সেটা কি আমি অনেক গুণ মোটা করে এখানে দেখাচ্ছি। তাহলে কি হয়? এই রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড চলে যায় বাতাসের মধ্যে, আর বাতাস থেকে অক্সিজেন চলে আসে রক্তের মধ্যে। তার মানে অ্যালভিওলাসের যে মেমব্রেন, সেটাই তো এই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের বিনিময় তল হিসেবে কাজ করে। করে নাকি করে না? জি স্যার, করে স্যার, বুঝছি স্যার। আর অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের বিনিময় মানেই তো শ্বসন। তাই আমরা এই অ্যালভিওলাস গুলো সব পাশাপাশি জোড়া লাগিয়ে যত বড় একটা সারফেস তৈরি করি না কেন, সেটা 70 থেকে 90 বর্গমিটার বা যাই হোক, পুরো সারফেসটাই ওই শ্বসন তল হিসেবে কাজ করে। পুরো সারফেসটাই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জের কাজ করে। বুঝাতে পারছি না পারি নাই? জি স্যার, বুঝছি। যদি এমসিকিউ আসে আমাদের শ্বসন তল কত, উত্তর হবে 70 থেকে 90 বর্গমিটার। প্রশ্ন যদি আসে শ্বসন তল কাকে বলে, উত্তর হবে মানুষের দুই ফুসফুসে যতগুলো অ্যালভিওলাস আছে তাদেরকে প্রসারিত করে পাশাপাশি রাখলে যে স্থান দখল করবে সেটাই হচ্ছে শ্বসন তল। আমি কি বুঝাইতে পারছি না পারি নাই? মুসা? স্যার বুঝতে পারছি। আব্দুল্লাহ সাইদ? হ্যাঁ স্যার, বুঝছি। ক্লিয়ার, ঠিক আছে। এবার লেখো, লেখো অ্যালভিওলাস এর প্রাচীরের পুরুত্ব মাত্র 0.1 মাইক্রোমিটার। এই যে এই সিম্বলটাকে বলে মাইক্রোমিটার। অ্যালভিওলাসের প্রাচীরের পুরুত্ব মাত্র 0.1 মাইক্রোমিটার। লিখছা? জি স্যার, লিখছি। জি স্যার। অ্যালভিওলাসের প্রাচীরের পুরুত্ব মাত্র 0.1 মাইক্রোমিটার, যা জয়াকারে যা অন্ত জয়াকার কোলাজেন, কোলাব্যাং না, কোলাজেন ও ইলাস্টিন নামক তন্তুময় প্রোটিন যা কোলাজেন ও ইলাস্টিন নামক তন্তুময় প্রোটিন এবং বিভিন্ন প্রকার কোষ দিয়ে তৈরি। বিভিন্ন প্রকার কোষ দিয়ে তৈরি। লিখছো? লিখছি। দাঁড়ি সাথী লেখো। স্যার, হ্যাঁ কি? এই অ্যালভিওলাসের পুরুত্বটা আজমলের বইতে লেখছে 4 মাইক্রোমিটার। ওরে আল্লাহ, কয় স্যার কেডা? ওটা কি 4 হবে না 0.4 কি লেখছে ভালো বুঝছেন, একটু দেখবেন। 0.1 0.1 সাইড পাইলে কের কোথায়? স্যার লেখা তো লে হে তো কতজনই কত কিছু। 0.1 মাইক্রোমিটার পুরু লেখছো? এবার আমরা একটা ছবি আঁকবো। একটা অ্যালভিওলাস কাটলে পরে তার
ওয়ালটা তার ভেতরটা কিরকম দেখায় সেটার একটা ছবি আঁকবো। বুঝছো না বোঝো নাই? জি স্যার বুঝতে পারছি। ছবিটা ডান দিকে আঁকবো, বাম দিকে লেখা দিব। আল্লাহ, কি স্যার অবস্থা? আমার মনে হয় কি 0.4 মাইক্রোমিটার হবে, কারণ ওখানে স্যার এই দশমিকটা ওদের হাতে মিস হয়ে গেছে। ওইটা করতে পারে, আমার কাছে আজমলের সামনে নাই। ওটা 0.4 মাইক্রোমিটার হয় কি করে? কারণ স্যার ওরা 0 আগে দেওয়া আর 4 পরে দেওয়া, এর মানে হচ্ছে স্যার সম্ভবত একটু প্রিন্টিং মিস্টেক আছে। বুঝতে পারছি। এইরকম যদি হয় 0.1 তারপরে 4 মাইক্রোমিটার দেয়, তা মাইনে নেওয়া যায়, এছাড়া মেনে নেওয়া যায় না। শোনো না, এই ছবিটা আঁকো, পারবে না আঁকতে? স্যার আপনি যে শ্বসনতলের ক্ষেত্রফল বলছিলেন না, ওইটা একটু ডিফারেন্ট দেওয়া আছে। ওটা কত দেওয়া? স্যার 11,800 বর্গ সেন্টিমিটার। ওইটারে মিটারে কনভার্ট করলে কত হয় দেখ আগে, তারপর কথা বল। আমি তো মিটার বলছি। আঁকছো, ছবি আঁকছো? ছবি কি আঁকছো না আঁকো নাই? জি স্যার আঁকতেছি। আঁকতে থাকো। এই 13 তারিখ তো আইসা বললো, কি করবে, খুলবে না খুলবে না, খবর টবর আছে কোনো? স্যার আমাদের কলেজ তো খুলবে না, আমরা অনলাইনেই করব। কানিস, তোমাদের খবর কি? স্যার 16 তারিখ পর্যন্ত তো আবার লকডাউন দিছে, খুলবে না শুনলাম তো খবরে। খুলবে না না? স্যার কলেজ না খুললেও কি আপনি অফলাইনে আসবেন? সম্ভাবনা কম। তারপরে আমার ধরে নিলে সারাই আনবে কেটা? কানিস বলবে না, ওনারা আমি চিনি, আমি ওনার কাছে পড়ছি কোনো সময়। যদি সারাই আনার গ্যারান্টি দিতে পারো তাহলে পড়াইতে পারি। তখন বলবা না আমরা পড়তে চাই না, জোর করে পড়াইছে আমাদেরকে। কি ঠিক না? আঁকছো, ছবি আঁকছো? জি স্যার। আচ্ছা শোনো, এখানে আমরা অ্যালভিওলাসের একটা ছবি আঁকছি। এটা একটা অ্যালভিওলাস হলে আবার পাশেও আরেকটা অ্যালভিওলাস আছে, বুঝতে পারছো? কিন্তু আমরা যে কোনো একটা আঁকলাম। এখন এইটা হচ্ছে অ্যালভিওলাসের ভেতরের ফাঁকা জায়গাটা। এই অ্যালভিওলাসের ভেতরের গায়ে এক ধরনের কোষ থাকে, এই যে বড় বড় কোষ। এই কোষগুলোকে বলা হয় ম্যাক্রোফাজ। MACROPHAGE, ম্যাক্রোফাজ। এরা আসলে এক ধরনের শ্বেত রক্তকণিকা। আমরা যখন রক্তচাপটা পড়েছিলাম তখন নিউট্রোফিল, ইওসিনোফিল আর বেসোফিল 3 প্রকারের পড়েছিলাম দানাদার শ্বেত রক্তকণিকা। আর লিম্ফোসাইট আর মনোসাইট এই 2 প্রকারের পড়েছিলাম অদানাদার শ্বেত রক্তকণিকা। সেই অদানাদারের মধ্যে যেটা মনোসাইট, ওইটা অনেক সময় এমন হয়, মনোসাইট যেটা অদানাদারের শ্বেত রক্তকণিকা, ওইটা অনেক সময় এমন হয় শিরা ও ধমনীর আবরণ ভেদ করে বাইরে বের হয়ে আসে। আসার পরে তার আকৃতি 10 থেকে 15 গুণ পর্যন্ত বড় হয়ে যেতে পারে, অনেক বড় আকৃতি হয়ে যায়। তখন ওদেরকে বলা হয় ম্যাক্রোফাজ। এবং ওরা দেহের বিভিন্ন জায়গায় গিয়ে অবস্থান গ্রহণ করে। যেমন তোমরা যখন যকৃৎ পড়েছ, যকৃতের ভেতরে যে কুফার কোষ পড়েছ, আসলে ওটাও এক ধরনের ম্যাক্রোফাজ। ফাজ মানে ঘাতক, ম্যাক্রো মানে সাইজে বড়। তো এরকমের এক ধরনের ম্যাক্রোফাজ থাকে এই অ্যালভিওলাসের ভেতরের প্রাচীরে। আর এক ধরনের পাতলা পাতলা মাছের আইসের মতো চ্যাপ্টা এবং পাতলা কোষ থাকে। এই কোষগুলোকে বলা হয় স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ, স্কোয়ামাস এপিথেলিয়াল সেল, SQUAMAS, স্কোয়ামাস।
এপিথেলিয়াল সেল। স্কোয়ামাস মানে হচ্ছে মাছের আইসের মতো পাতলা এবং চ্যাপ্টা। বোঝা গেছে না যায় নাই? জি স্যার। বোঝা গেছে, ঠিক আছে। আর এই অ্যালভিওলাসের যে প্রাচীর, এখানে প্রচুর পরিমাণে শিরা এবং ধমনীর চিকন চিকন শাখা থাকে। শিরা ও ধমনীর চিকন শাখাগুলোকে বলা হয় কৈশিক জালিকা। এর মধ্যে এক গ্রুপ হচ্ছে ধমনী থেকে আগত, এক গ্রুপ হচ্ছে শিরা থেকে আগত। এক গ্রুপ হচ্ছে তোমার পালমোনারি ধমনী থেকে তৈরি হয়েছে, আর এক গ্রুপ হচ্ছে পালমোনারি শিরা দিয়ে তৈরি হয়েছে। যেগুলো পালমোনারি শিরা দিয়ে তৈরি হয়েছে তাদের ভেতরে থাকে অক্সিজেন যুক্ত রক্ত, আর যেগুলো পালমোনারি ধমনী দিয়ে তৈরি হয়েছে ওগুলোর ভেতরে থাকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। সেই শিরা এবং ধমনীর চিকন চিকন শাখা এই অ্যালভিওলাসের প্রাচীরের মধ্যে ঢুকানো থাকে। সেগুলোকে আমরা প্রস্থচ্ছেদ যদি করি তাহলে এরকম দেখতে পাবো, যে মনে করো এটাই একটা চিকন শাখা, অথবা এটা আরেকটা চিকন শাখা, যে কোনো একটাকে এরকম আমরা চিহ্নিত করে দিতে পারি। আমরা লিখবো ক্যাপিলারিস। ক্যাপিলারিস মানে হচ্ছে শিরা ও ধমনীর যে সরু শাখা, যাকে বাংলায় বলা হয় কৈশিক জালিকা, সেটাকে ইংরেজিতে বলা হয় ক্যাপিলারিস। বুঝছো আমার কথা, না বুঝো নাই? জি স্যার। শিরা এবং ধমনী যখন সরু শাখা প্রশাখায় পরিণত হয় তখন তাদেরকে বলে ক্যাপিলারিস। তুমি একটা অ্যালভিওলাস কাটলে পরে তার ওয়ালের মধ্যেই ক্যাপিলারিস গুলো খুঁজে পাবা। আশা করি বুঝতে পেরেছো। আর এক ধরনের কোষ থাকে এই অ্যালভিওলাসের প্রাচীরে, এগুলো হচ্ছে কোলাজেন তন্তু। এই যে ইলাস্টিন আর কোলাজেন, এগুলো হচ্ছে তন্তু। মেইন তৈরি হয়েছে এই আবরণটা ওই ইলাস্টিন আর কোলাজেন দিয়ে। তার মধ্যে বা ফাঁকে ফাঁকে এই সমস্ত জিনিসগুলো আছে। এখানে দেখো আমি একটা কোষের ছবি আঁকছি, চাইলে এখানেও আঁকতে পারতাম, এইসব জায়গায় আঁকতে পারতাম, অনেক জায়গায় আঁকা যেত। এই কোষটাকে বলা হয় সারফেক্ট্যান্ট ক্ষরণকারী কোষ। কোন জায়গায় লিখবো? সারফেক্ট্যান্ট ক্ষরণকারী কোষ। এখানে একটা আইকে দিই, অত দূরে যেয়ে আমার চিহ্নিত করলে পোষাবে? এখানে একটা আইকে দিই। এই কোষগুলোর নাম হচ্ছে সারফেক্ট্যান্ট ক্ষরণকারী কোষ, কারণ এই পদার্থ থেকে সারফেক্ট্যান্ট নামক এক ধরনের পদার্থ বের হয়। সংক্ষেপে এদেরকে সারফেক্ট্যান্ট সেলও বলে। সারফেক্ট্যান্ট, SURFECTANT, সারফেক্ট্যান্ট সেল সোজা হিসাব। এগুলোর ভেতর থেকে সারফেক্ট্যান্ট নামক পদার্থ বের হয়। লিখতে পারছো? জি স্যার। আর এক ধরনের কোষ আছে যে কোষগুলো খুব পাতলা পাতলা থাকে, ওই কোষগুলোকে বলা হয় টাইপ 1 সেল। টাইপ 1 সেল। মনে করা হয় এই সেলগুলো দিয়ে একটা তরল পদার্থ বের হয়, যেটা এই মেমব্রেনটাকে সবসময় সিক্ত রাখে, যেন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জটা সহজতর হয়। এই মেমব্রেনটা বা অ্যালভিওলাসের প্রাচীরটা যেন ভেজা ভেজা থাকে, সেই জন্য এক ধরনের কোষ থাকে, এটাকে মিউকাস কোষ বলা যাবে না, এখানে মিউকাস না, এটা টাইপ 1 সেল বলে এটাকে। ওটা এক ধরনের তরল পদার্থ বের করে এই অ্যালভিওলাসটাকে সবসময় ময়েস্ট রাখতে সাহায্য করে। এবার আমরা এই পুরো জিনিসটার একটা ছোট্ট নোট লিখবো। আরেকটা কথা বলা যেতে পারতো, সেটা হচ্ছে এই যে অ্যালভিওলাস গুলো থাকে, ধরো এটা একটা অ্যালভিওলাস, পাশে আবার আরেকটা অ্যালভিওলাস আছে। তো দেখা যায় যে অ্যালভিওলাস গুলোর মাঝে মাঝে, ধরো এখানে একটা অ্যালভিওলাস আছে, এইখানকার জায়গাটা আবার এমন, এখানে কিছু কোষ আছে যে কোষগুলোর মধ্যে প্রচুর ফাঁকা ফাঁকা জায়গা আছে, এটা আবার অ্যালভিওলাস না। অ্যালভিওলাসের যে প্রাচীর সমূহ তার মাঝে মাঝে আবার এমন কিছু জায়গা থাকে যেখানকার কোষগুলো এরকমের একটু ফাঁকা ফাঁকা, এবং তাদের মধ্যে আবার ছোট ছোট এরকমের স্পেস আছে, এয়ার স্পেস আছে। বুঝতে পারছো? এই ছোট ছোট যে কোষগুলো, এই কোষগুলোকে বলা হয় সেপ্টাম। স্যার একটু এটা ডান একটা দিকে নেবেন অ্যালভিওলাস। স্যার, একটু নাহলে ওই দেখতে পারতাম। হ্যাঁ, এই যে দেখা যায় না নাকি? জি স্যার, ঠিক আছে। অ্যালভিওলাসের মাঝে মাঝে আবার এরকমের কোষ দিয়ে তৈরি এক একটা অঞ্চল আছে, যেটা একটা অ্যালভিওলাস থেকে আরেকটা অ্যালভিওলাসের দূরত্ব তৈরি করে দেয়। তখন এই কোষগুলোকে বলা হয় সেপ্টাম। ধরো এটা একটা অ্যালভিওলাস, এটা আরেকটা অ্যালভিওলাস, এগুলো হচ্ছে অ্যালভিওলাসের প্রাচীর। এই প্রাচীরের মাঝে মাঝেই আবার এরকমের
বাড়তি কিছু কোষ থাকে যা যে কোষগুলো অ্যালভিওলাস সমূহকে একটা থেকে আরেকটা দূরে দূরে রাখে, এই কোষগুলোকে বলা হয় সেপ্টাম। আবার এই সেপ্টামের মাঝে মাঝে কিছু এয়ার স্পেস থাকে, ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় ট্রাবেকিউলি। ট্রাবেকিউলি। এই সকল কথাগুলো আমরা এখন অ্যালভিওলাসের বর্ণনা স্যার ম্যাক্রোফেজ সম্বন্ধে আবারও আরেকবার বলি, একটু বলবেন? আমি পরে পরে আবার বলি, অ্যালভিওলাস সমূহের মাঝে মাঝে এরকমের কিছু কোষ পূর্ণ অঞ্চল দেখা যায় যা একটা অ্যালভিওলাস থেকে আরেকটা অ্যালভিওলাসের মধ্যে গ্যাপ তৈরি করে। এটা কিন্তু অ্যালভিওলাসেরই পার্ট, এটা কিন্তু অ্যালভিওলাসেরই পার্ট, এটা অ্যালভিওলাসের আবরণ বা প্রাচীর। বাট এইটা তো আর অ্যালভিওলাস না। এখানে এরকম এই একটা অ্যালভিওলাস, এই একটা অ্যালভিওলাস, হয়তো এখানে আরেকটা অ্যালভিওলাস, কিন্তু তার মাঝে মাঝে কিছু গ্যাপ সৃষ্টিকারী কোষ থাকে। ওই কোষগুলোকে বলা হয় সেপ্টাম সেল বা সেপ্টাম বলতে পারো। এবং ওই কোষগুলোর মধ্যেও আবার বায়ুপূর্ণ ছোট ছোট ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় ট্রাবেকিউলি। না বুঝলে বলবা। এই সেপ্টাম এবং ট্রাবেকিউলি কিন্তু অ্যালভিওলাসের পার্ট নয়, পাশাপাশি যে অ্যালভিওলাস গুলো থাকে তাদের মাঝে মাঝে এরা থাকে। বুঝাতে পারছি না পারি নাই? জি স্যার। জি স্যার। আর ম্যাক্রোফাজ হচ্ছে ওই যে ও জানতে চাইছিল, এটা এক ধরনের শ্বেত রক্তকণিকা, যেটা একসময় মনোসাইট নামে শিরা ও ধমনীর ভিতরে ছিল। লিম্ফোসাইট, মনোসাইট, শ্বেত রক্তকণিকার মধ্যে যেটা অদানাদার সেটা। সেই মনোসাইট শ্বেত রক্তকণিকা যখন শিরা ও ধমনীর বাইরে বের হয়ে বহুগুণ বড় হয়ে যায়, তখন তাদেরকে ম্যাক্রোফাজ বলে। এগুলো ঘাতক কোষ, এগুলো কোনো একটা জীবাণু পেলে তাকে খেয়ে ফেলে বা মেরে ফেলে বা ভেঙে ফেলে। আমরা তো যে বায়ু গ্রহণ করি তার মধ্যে কিছু ভাসমান ডাস্ট পার্টিকেল থাকে, ডাস্ট পার্টিকেলগুলোকে নষ্ট করে ডিটারজেন্ট। আর কিছু জীবাণু থাকে, তাদেরকে আবার খেয়ে ফেলে হচ্ছে এই ম্যাক্রোফাজ। আমাদের ফুসফুসের ভেতরটা সবসময় ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকার দরকার আছে, সেই কাজগুলো করে এরা। আমি সেগুলো বর্ণনায় আনবো। লেখো, লিখছো যে অ্যালভিওলাসের প্রাচীর মাত্র 0.1 মাইক্রোমিটার পুরু, যা ইলাস্টিন ও কোলাজেন নামক তন্তুময় প্রোটিন এবং কয়েক প্রকার কোষ দিয়ে তৈরি। এই তো লিখছো নাকি? জি স্যার। দাঁড়ি সাথেই লেখো, অ্যালভিওলাসের প্রাচীরে অ্যালভিওলাসের প্রাচীরে মাছের আইসের ন্যায় পাতলা ও চ্যাপ্টা। অ্যালভিওলাসের প্রাচীরে মাছের আইসের ন্যায় পাতলা ও চ্যাপ্টা। এখন এই কথাটা লেখো, স্কোয়ামাস এপিথেলিয়াল সেল অ্যালভিওলাসের প্রাচীরে মাছের আইসের ন্যায় পাতলা ও চ্যাপ্টা স্কোয়ামাস এপিথেলিয়াল সেল, কমা টাইপ 1 সেল, কমা সারফেক্ট্যান্ট সেল, কমা। স্যার স্কোয়ামাসের পর থেকে বলবেন একবার? অ্যালভিওলাসের প্রাচীরে মাছের আইসের ন্যায় পাতলা ও চ্যাপ্টা স্কোয়ামাস এপিথেলিয়াল সেল, কমা টাইপ 1 সেল, কমা সারফেক্ট্যান্ট সেল, কমা ম্যাক্রোফাজ নামক শ্বেত রক্তকণিকা। ম্যাক্রোফাজ নামক শ্বেত রক্তকণিকা অ্যালভিওলাসের প্রাচীরে মাছের আইসের ন্যায় পাতলা ও চ্যাপ্টা স্কোয়ামাস এপিথেলিয়াল সেল, কমা টাইপ 1 সেল, কমা সারফেক্ট্যান্ট সেল, কমা ম্যাক্রোফাজ নামক শ্বেত রক্তকণিকা এবং অসংখ্য কৈশিক জালিকা দেখা যায়। কৈশিক জালিকা ইংরেজিতে চাইলে তুমি ক্যাপিলারিজ লিখতে পারো, এবং অসংখ্য ক্যাপিলারিজ দেখা যায়। অ্যালভিওলাসের প্রাচীরে মাছের আইসের ন্যায় পাতলা ও চ্যাপ্টা স্কোয়ামাস এপিথেলিয়াল সেল, কমা
টাইপ 1 সেল কমা সারফেক্ট্যান্ট সেল কমা ম্যাক্রোফাজ নামক শ্বেত রক্তকণিকা এবং অসংখ্য ক্যাপিলারিজ দেখা যায়। লিখছ? হ্যাঁ স্যার। জি স্যার লিখছি। জি স্যার। দাড়ি। এবার সাথে লেখো ম্যাক্রোফাজ কোষসমূহ বায়ুর সাথে আগত জীবাণুসমূহকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ধ্বংস করে। ম্যাক্রোফাজ কোষসমূহ বায়ুর সাথে আগত জীবাণুসমূহকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ধ্বংস করে। দাড়ি। ম্যাক্রোফাজ কোষসমূহ বায়ুর সাথে আগত জীবাণুসমূহকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ধ্বংস করে। দাড়ি। টাইপ 1 সেল অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বিনিময়ে সাহায্য করে। টাইপ 1 সেল অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বিনিময়ে সাহায্য করে। দাড়ি। কৈশিক জালিকা সমূহ রক্ত ধারণ করে। দাড়ি। কৈশিক জালিকা সমূহ রক্ত ধারণ করে। দাড়ি। সারফেক্ট্যান্ট কোষসমূহ সারফেক্ট্যান্ট কোষসমূহ সারফেক্ট্যান্ট নামক এক প্রকার ডিটারজেন্ট জাতীয় তরল উৎপাদন করে। সারফেক্ট্যান্ট কোষসমূহ সারফেক্ট্যান্ট নামক এক প্রকার ডিটারজেন্ট জাতীয় তরল উৎপাদন করে, যা বায়ুর সাথে আগত জীবাণু ও ধূলিকণাকে ধ্বংস করে। সারফেক্ট্যান্ট কোষসমূহ সারফেক্ট্যান্ট নামক এক প্রকার ডিটারজেন্ট জাতীয় তরল উৎপাদন করে, যা বায়ুর সাথে আগত জীবাণু ও ধূলিকণাকে ধ্বংস করে। জি স্যার লিখছি। সাথে লেখো এই তরলের প্রধান রাসায়নিক উপাদান লেখো ডাই পামিটিল ফসফাটাইডিল কোলিন। এই পদার্থের প্রধান রাসায়নিক উপাদান ডাইপামিটিল। এখানে মানে এলটা তো লাগার কথা না, পিএএমআই হওয়ার কথা, এলটা লাগবে না, পিএএমআইটিআইএল বানানটা দেখতে হবে। ডাইপামিটিল ফসফাটাইডিল কোলিন, যাকে সংক্ষেপে বলা হয় ডিপিপিসি, ডাইপামিটিল ফসফাটাইডিল কোলিন। এই পদার্থের মানে কোন পদার্থ? থাকবে স্যার। এল থাকবে? জি স্যার। বাইর করছো? তুই বাইর করছো? স্যার বইতে লেখা আছে। ইংরেজিটা বল, বানান বল। DIPALMITOYL। TOY TOYL। হ্যাঁ স্যার। আল্লাহ জানে। ডাইপামিটিল ফসফাটাইডিল কোলিন কোন বইতে আছে এটা? স্যার আজমল স্যারের।
তা তো বই ভালোই লেখছে, এর আগে তো এসব ছিল না। আচ্ছা ইংরেজি বানানটা দেখে নিও, ডাইপোমিথিল ফসফাটাইডিল কোলিন। যা ডিটারজেন্টের মতো, এই পদার্থের প্রধান রাসায়নিক উপাদান ডাইপামিথিল ফসফাটাইডিল কোলিন, যা ডিটারজেন্টের মতো অ্যালভিওলাসের অভ্যন্তরভাগ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। যা ডিটারজেন্টের মতো অ্যালভিওলাসের অভ্যন্তরভাগ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। লিখতে পারছো? জি স্যার। দাঁড়ি সাথে লেখো, এছাড়াও সারফেক্ট্যান্ট, এছাড়াও সারফেক্ট্যান্ট সারফেস টেনশন, সারফেস টেনশনের নাম শুনছো? সারফেস টেনশনের নাম শুনছো? পৃষ্ঠ টান যেটাকে বলে। কথা বলো না কেন? সারফেস, ধরো একটা তরল পদার্থ যদি তুমি কোনো একটা জায়গায় ছেড়ে দাও, একটা তরল পদার্থ যদি তুমি কোথাও ঢেলে দাও, তাহলে যে সে আস্তে আস্তে ছড়িয়ে পড়তে চাইবে, তরলের যে ছড়িয়ে পড়ার প্রবণতা, এটাকে বলা হয় সারফেস টেনশন। এছাড়াও কিন্তু এখানে যে তরল পদার্থ থাকে, হ্যাঁ, এই যে কি বলা যায়, ফুসফুসের ভেতরে প্রত্যেকটা অ্যালভিওলাসের চারপাশে কিছুটা হলেও তরল পদার্থ থাকে, যেটা ওই টাইপ 1 সেল থেকে বের হয়। ওই তরলটার সারফেস টেনশনটাকে সে রিডিউস করে দেয়। কে? ওই সারফেক্ট্যান্ট নামক ডিটারজেন্ট জাতীয় পদার্থ, যেটার কারণে বায়ু বিনিময়টা সহজতর হয়। সেই কথাটা আমি লিখবো। এছাড়াও সারফেক্ট্যান্ট পদার্থ, লাইনটা কি দাঁড়ালো? এছাড়াও সারফেক্ট্যান্ট পদার্থ সারফেস টেনশন হ্রাসের মাধ্যমে, সারফেস টেনশন হ্রাসের মাধ্যমে, এছাড়াও সারফেক্ট্যান্ট পদার্থটি সারফেস টেনশন হ্রাসের মাধ্যমে ফুসফুসের বায়ু বিনিময় ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও সারফেক্ট্যান্ট পদার্থটি সারফেস টেনশন হ্রাসের মাধ্যমে ফুসফুসের বায়ু বিনিময় ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও সারফেক্ট্যান্ট পদার্থটি সারফেস টেনশন হ্রাসের মাধ্যমে ফুসফুসের বায়ু বিনিময় ক্ষমতা বৃদ্ধি করে। লিখছ? জি স্যার। সাথে লেখো, স্যার এটা একটু বুঝাই দেন, বুঝি না আমি। এটা হচ্ছে এই যে ফুসফুস, তার যে অ্যালভিওলাস, অ্যালভিওলাসের গায়ে যে টাইপ 1 সেল আছে, ওই সেলের ভেতরে, ওই সেল থেকে এক ধরনের তরল পদার্থ বের হয়। অ্যালভিওলাসের যে ওয়ালটা, এটা সবসময় তরলে ভেজা ভেজা থাকে, ওই টাইপ 1 সেলের থেকে তরলটা বের হয়। কিন্তু সেই তরলটা এমন যেন যেখানে উৎপন্ন হয় সেখানে স্থির থাকে, গড়িয়ে পড়ার চেষ্টা না করে। একটা তরল যখন প্রবাহিত হতে চায়, তখনই সেটাকে বলা হয় তার সারফেস টেনশন। একটা তরলের ছড়িয়ে পড়ার প্রবণতাটাকে বলা হয় তার সারফেস টেনশন। যখন ওই টাইপ 1 সেল থেকে নিঃসৃত তরলটাকে সে ছড়িয়ে পড়তে বাধা দেয়, ওই সারফেক্ট্যান্ট, তখনই তার এক্সচেঞ্জ করার ক্ষমতা বেড়ে যায়। অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড যে আদান প্রদান ঘটে, সেই আদান প্রদানের ক্ষমতাটা বেড়ে যায়, কারণ এই তরলটা ওই আদান প্রদানে সাহায্য করে। তরলটা যদি এখানে স্থির না থেকে চারদিকে ছড়িয়ে পড়ার চেষ্টা করতো, তাহলে আদান প্রদান প্রক্রিয়াটা ব্যাহত হতো। সুতরাং সারফেক্ট্যান্ট হচ্ছে সেই পদার্থ যে এই ফুসফুসের ভেতরে যে তরল পদার্থ থাকে, সেই তরলের ছড়িয়ে পড়ার প্রবণতাটাকে রেস্ট্রিক্ট করে, যাতে করে ওই ফুসফুসের বা অ্যালভিওলাস গুলোর বায়ু বিনিময়ের ক্ষমতাটা বেড়ে যায়। বোঝাতে পারছি না পারি নাই? জি স্যার। ঠিক আছে। এখন কি যেন আরেকটা কথা মনে আসছিল, সেটা তো ভুলে গেলাম। শেষে একটা লাইন শুরু করলাম না যেন, কি কি বলে?
কোন লাইন স্যার, করতে পারেন নাই। করি নাই। আচ্ছা না লেখো। স্যার। লেখো, অনেক সময় সঠিক মাত্রায় সারফেক্ট্যান্ট তৈরি না হলে, অনেক সময় সঠিক মাত্রায় সারফেক্ট্যান্ট তৈরি না হলে অনেক সময় সঠিক মাত্রায় সারফেক্ট্যান্ট তৈরি না হলে লিখছ? হ্যাঁ এই স্যার। শব্দটা লেখো, এই শব্দটা লেখো, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, SYNDROME, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম ব্র্যাকেটে লেখো RDS নামক রোগ দেখা যায় বা দেখা দেয়। অনেক সময় সঠিক মাত্রায় সারফেক্ট্যান্ট তৈরি না হলে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম মানে শ্বাসকষ্টজনিত রোগ, মানে সঠিকভাবে তার ফুসফুসটাকে ফুলাইতে পারে না, সংকোচন প্রসারণ করতে পারে না, সেটাকে বলা হয় রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। অনেক সময় সঠিক মাত্রায় সারফেক্ট্যান্ট তৈরি না হলে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বা RDS নামক রোগ দেখা দেয়। লিখছ? জি স্যার। অনেক সময় সঠিক মাত্রায় সারফেক্ট্যান্ট তৈরি না হলে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম ব্র্যাকেটে লেখো RDS নামক রোগ দেখা দেয়। অনেক সময় সঠিক মাত্রায় সারফেক্ট্যান্ট তৈরি না হলে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বা RDS নামক রোগ দেখা দেয়। লিখছ? জি স্যার। আচ্ছা, এবার সাথেই লেখো, 24 সপ্তাহ শুরু হলে, 24 সপ্তাহ শুরু হলে মানুষের ভ্রূণে প্রথম সারফেক্ট্যান্ট তৈরি শুরু হয়। 24 সপ্তাহ শুরু হলে মানুষের ভ্রূণে প্রথম সারফেক্ট্যান্ট তৈরি শুরু হয় এবং তার আগে প্রাণের অস্তিত্ব ঘটেছে বলে মনে করা হয় না, এবং তার আগে প্রাণের অস্তিত্ব ঘটেছে বলে মনে করা হয় না, বা প্রাণের আবির্ভাব ঘটেছে বলে মনে করা হয় না, এবং তার আগে প্রাণের আবির্ভাব ঘটেছে বলে মনে করা হয় না। এটা হচ্ছে আর কি বিজ্ঞানের কথাবার্তা। প্রাণ তো প্রত্যেকটা কোষের মধ্যেও প্রাণ। প্রাণ আসলে কি? একটা শুক্রাণু যে সুইম করে, সাঁতার কাটে, সেখানে কি প্রাণ নাই? একটা ডিম্বাণুর ভিতরে যে নিউক্লিয়াস বা সমস্ত কোষ যে কার্যক্রম করতেছে, সেখানে কি প্রাণ নাই? প্রাণ আসলে কি তাই তো মানুষ জানে না। যেটাকে প্রাণ রুহু মানে বলে কি? স্যার। হ্যাঁ, ওই তো রুহু বলে আর কি। প্রত্যেকটা কোষের মধ্যেই তো রুহু আছে। প্রত্যেকটা কোষের মধ্যে যে কার্যক্রমগুলো চলতেছে, সেখানেই তো রুহু। তো আসলে এটা বোঝার জন্য যে ব্রেন লাগবে সেটা মানব জাতিকে দেয়া হয় না। মানুষের নাই, এটাই তো কথা, এটাই তো কথা। রুহু আসলে কি এটাই তো আমরা জানি না। প্রত্যেকটা পরমাণুর মধ্যেই তো রুহু আছে। প্রত্যেকটা পরমাণুর ভিতরে যে ইলেকট্রন গুলো দৌড়াইতেছে আর ঘুরতেছে, ওই সব জায়গায় রুহু আছে। ওইটা ওই পরমাণুর রুহু। কি বলি, তো বোঝো বিষয়টা নাই? অনেকটা স্যার আসলে ফেরেশতাদের মতো, যেমন আমরা দেখতে পারি না কিন্তু এদের সম্বন্ধে হ্যাঁ, বলা আছে ওরকমই, মানে বলা যায়, রুহুটা এরকম আমাদের মধ্যে এরকম। ওইভাবে হ্যাঁ হ্যাঁ, চাঁদের আলো যেমন অনুভব করা যায়, ধরা যায় না, ওরকম। জি স্যার। 24 সপ্তাহ বয়স শুরু হলে মানুষের ভ্রূণে প্রথম সারফেক্ট্যান্ট তৈরি শুরু হয় এবং এর আগে প্রাণের আবির্ভাব ঘটেছে বলে মনে করা হয় না। এই কারণে যারা আছে না নাস্তিক টাইপের, ওরা 24 সপ্তাহের আগে মানুষের ভ্রূণের অ্যাবর্শন করে ফেলা বা গর্ভপাত করে ফেলাটাকে অনেক দেশে আইন সিদ্ধ করে নিয়েছে, যে এটাতে কোনো হত্যা করলে কোনো পাপ হবে না। কিন্তু আসলে অবশ্যই এটা অগ্রহণযোগ্য। স্যার যারা সেকুলার, আর সেকুলার কি? সেকুলার বললে ভুল হবে। ওরা হচ্ছে কি বলা যায়, নাস্তিক। নাস্তিক
সেকুলার তো হচ্ছে সেকুলারের বাংলা ধর্মনিরপেক্ষ, যে যার ধর্ম পালন করবে, কোনো বাধা নাই, সেটা হচ্ছে সেকুলার। এখন ওরা হচ্ছে ধর্ম নিরপেক্ষ না, ওরা হচ্ছে কি বলা যায়, ওরা তো ধর্ম কোনো ধর্মই মানে না স্যার। ধর্ম বিপক্ষ আর কি, ধর্ম বিপক্ষ। সেকুলার শব্দটা ইউজ করা হয়েছিল এই কারণে যে তুমি তোমার ধর্ম পালন করো, রাষ্ট্র ধর্মের প্রতি নিরপেক্ষ থাকবে, এটাকে বলা হয় সেকুলার। যে যে ধর্মেরই অনুসারী হোক না কেন, রাষ্ট্র সেক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করবে না, সে যেন স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারে, এটাই হচ্ছে সেকুলারের মূল কথা। কিন্তু অনেকে তো এখন এটারে এমন ভাবে চালায় নিছে যে তুমি তোমার ধর্ম পালন যদি নিয়ে যা খুশি তাই ইয়ে করো, ওটা আমার ভালো না লাগলেই ওটা তখন ওইটা সেকুলার মানে দৃষ্টিতে বাধে, ওগুলো নিয়ে কথা বলে লাভ নাই। এখন আরেক আমরা তাহলে শ্বসনতন্ত্রের বর্ণনা শেষ করলাম। এবার আমরা শ্বসনের যান্ত্রিক কৌশলটা আলোচনা করব। শ্বসনের যান্ত্রিক কৌশলটা আসলে কি? এই যে আমাদের ফুসফুস, খেয়াল করো। আচ্ছা, তোমাদের কি কালকে ফুসফুস যখন লিখাইছি একটু বোধহয় গ্যাপ রয়ে গেছে, তোমাদের কি ফুসফুস কি কালকে লেখাইছি তোমাদের? গতদিন লেখাইছিল, লেখাইছি না? আমার তো মনে হয় তোমাদের ওখানে আমি একটু গ্যাপ রয়ে গেছে। সোমবার দিন স্যার। আচ্ছা, যাই হোক, ফুসফুস যে লেখাইছি, এই ফুসফুসের যেখান থেকে এই ব্রঙ্কাসটা ঢোকে ওই জায়গাটাকে যে হাইলাম বলে, সেটাকে আমি তোমাদের লেখাইছি, বলছি? আমার তো মনে হয় বলি নাই। ফুসফুসের যে তিনটা তল থাকে, যে দিকটা বাইরের দিকে বা পাঁজরের দিকে থাকে ওটাকে বলে কস্টাল তল, যে দিকটা ডায়াফ্রামের দিকে থাকে সেটাকে বলা হয় ডায়াফ্রামাটিক তল। এই কথাগুলো মনে হয় আমার বলা হয় নাই। আর যে দিকটা এই ব্রঙ্কাসের দিকে থাকে এই তলটাকে বলা হয় মিডিয়াস্টিনাল তল। এই কথা কয়টা মনে হয় বাদ পড়ছে, তাই নাকি? স্যার এগুলো হচ্ছিল যে এখন আমাদের বলে দেন, আমরা হচ্ছিল রাফ খাতে উঠে আনি, পরে হচ্ছিল জায়গা করে নিয়ে নোট খাতে উঠে আনি। তাহলে এই কয়েকটা কথা যদি বলার কোনো লেখার কোনো জায়গা থাকে তাহলে আমি একটু বলি, 2টা বা 3টা লাইন হতে পারে, আমার হঠাৎ মনে পড়ছে, মনে ছিল না ওই সময়। আচ্ছা, তোমরা প্রয়োজন বোধে রাফ খাতায় লিখে নিতে পারো, সুযোগ মতো ওই ফুসফুসের ওখানে ঢুকাই দিবা। লেখো, ফুসফুসের যে স্থান দিয়ে ব্রঙ্কাস প্রবেশ করে তাকে হাইলাম বলে। HILUM, হাইলাম। ফুসফুসের যে স্থান দিয়ে ব্রঙ্কাস প্রবেশ করে তাকে হাইলাম বলে। ওই আজকে যখন অ্যালভিওলাস শুরু করে দিছি তার আগে এই লেখাটা লেখা উচিত ছিল। অ্যালভিওলাসের আগেই তো ফুসফুস ছিল, ওখানে লিখলে ভালো হতো, মনে ছিল না। ফুসফুসের যে স্থান দিয়ে ব্রঙ্কাস প্রবেশ করে তাকে হাইলাম বলে, লিখছ? জি স্যার। আচ্ছা, আরেকটা কথা লেখো, ফুসফুসের 3টি তল রয়েছে, যথা ফুসফুসের 3টি তল রয়েছে যথা পাঁজরের দিকে কস্টাল তল, কমা পাঁজরের দিকে যে তলটা থাকে, ফুসফুসের বাইরের দিকেই তো পাঁজর থাকে। ফুসফুসের 3টি তল রয়েছে যথা পাঁজরের দিকে কস্টাল তল, কমা ব্রঙ্কাস এর দিকে মিডিয়াস্টিনাল তল, ব্রঙ্কাস এর দিকে মিডিয়াস্টিনাল তল এবং নিচের দিকে ডায়াফ্রামাটিক তল। ফুসফুসের 3টি তল রয়েছে যথা পাঁজরের দিকে কস্টাল তল, কমা ব্রঙ্কাসের দিকে মিডিয়াস্টিনাল তল। মিডিয়াস্টিনাল বানানটা দেখো, MIDIA, মিডিয়া। স্যার ব্লার হয়ে গেল হঠাৎ করে। একটা ব্লার স্যার। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, ফুসফুসের 3টি তল রয়েছে যথা পাঁজরের দিকে কস্টাল তল, কমা ব্রঙ্কাসের দিকে মিডিয়াস্টিনাল তল এবং নিচের দিকে বা ডায়াফ্রামের দিকে ডায়াফ্রামাটিক তল। এই কথাটা লিখলে আগেই লেখা উচিত ছিল। আর ফুসফুসের যেখান থেকে এই ব্রঙ্কাসটা ঢোকে বা শিরা বা ধমনী ঢোকে বা বের হয় ওই একই জায়গা, এই এক জায়গা দিয়ে ঢোকে, ওই জায়গাটাকে বলা হয় হাইলাম। মিডিয়াস্টিনাল তলের মাঝখানে এই হাইলামটা থাকে। আচ্ছা, তাহলে শেষের তলটাকে কি বলছিলেন স্যার? ডায়াফ্রামাটিক তল। এই যে লেখো ডায়াফ্রামাটিক তল। আচ্ছা, ডান ফুসফুসের ভেতরে 10টা আর বাম ফুসফুসের ভেতরে 8টা লোবিউল থাকে, এগুলো বলছি? জি স্যার, এগুলো বলা হয়েছে।
আচ্ছা বলছি না। ও আচ্ছা, এই যে অ্যালভিওলাসের ওখানে তো আরেকটু লেখা রয়ে গেল, এই সেপ্টাম আর ট্রাবিকিউলি এই কথাগুলো তো আসলো না। অ্যালভিওলাসের নিচে কি জায়গা আছে? জি স্যার, অ্যালভিওলাস এটা তোর খাতা উঠাই না, এটা তো ছিল রাফ খাতা উঠাইছি, জায়গা আছে। আচ্ছা, অ্যালভিওলাসের মধ্যে এই সেপ্টাম আর ট্রাবিকিউলির কথাগুলো দুইটা লাইন রয়ে গেল। লেখো, পাশাপাশি বিদ্যমান অ্যালভিওলাসের মধ্যবর্তী কোষসমূহকে সেপ্টাম কোষ বলে। পাশাপাশি বিদ্যমান অ্যালভিওলাসের মধ্যবর্তী কোষসমূহকে সেপ্টাম কোষ বলে বা সেপ্টাম অঞ্চল বলে। যা লেখো, সেপ্টাম অঞ্চল লিখলে ভালো হয়। পাশাপাশি বিদ্যমান অ্যালভিওলাসের মধ্যবর্তী কোষসমূহকে সেপ্টাম অঞ্চল বলে বা সেপ্টাম কোষ বলে। এখানে ট্রাবেকিউলি নামক এক প্রকার ছোট ছোট বায়ু কুঠুরি দেখা যায়। এখানে ট্রাবেকিউলি নামক এক প্রকার ছোট ছোট বায়ু কুঠুরি দেখা যায়। পাশাপাশি বিদ্যমান অ্যালভিওলাসের মধ্যবর্তী অঞ্চলকে বা মধ্যবর্তী কোষ অঞ্চলকে সেপ্টাম বলে। এখানে ট্রাবেকিউলি নামক এক প্রকার ছোট ছোট বায়ু কুঠুরি দেখা যায়। এই ট্রাবেকিউলি কাকে বলে এটা জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। পাশাপাশি বিদ্যমান, হ্যাঁ, পাশাপাশি বিদ্যমান অ্যালভিওলাসের মধ্যবর্তী অঞ্চলকে বা মধ্যবর্তী কোষকে সেপ্টাম কোষ বলে এবং এখানে ট্রাবেকিউলি নামক এক প্রকার ছোট ছোট বায়ু কুঠুরি দেখা যায়। বায়ু কুঠুরি স্যার? হ্যাঁ, বায়ু কুঠুরি। এখানে ট্রাবেকিউলি নামক এক প্রকার ছোট ছোট বায়ু কুঠুরি দেখা যায়, বায়ু প্রকোষ্ঠ দেখা যায়। যা লেখো, পরীক্ষা যদি প্রশ্ন আসে ট্রাবেকিউলি কাকে বলে, তুমি লিখবা ফুসফুসের অ্যালভিওলাস সমূহের মধ্যবর্তী স্থানে যে সকল ছোট বায়ু কুঠুরি থাকে তাদেরকে ট্রাবেকিউলি বলে। ফুসফুসের অ্যালভিওলাস সমূহের মধ্যবর্তী স্থানে বা পাশাপাশি বিদ্যমান অ্যালভিওলাসের মধ্যবর্তী স্থানে যে সকল ছোট বায়ু কুঠুরি থাকে তাদেরকে ট্রাবেকিউলি বলে। যদি প্রশ্ন আসে ট্রাবেকিউলি কাকে বলে, উত্তর হবে ফুসফুসের অ্যালভিওলাস সমূহের মধ্যবর্তী স্থানে যে সকল ছোট বায়ু কুঠুরি থাকে তাদেরকে ট্রাবেকিউলি বলে। বুঝছো না বোঝো নাই? যদি প্রশ্ন আসে সেপ্টাম কাকে বলে, উত্তর হবে যে সকল কোষ অ্যালভিওলাস সমূহকে পরস্পর থেকে পৃথক করে তাদেরকে সেপ্টাম বলে। ওই শেষের লাইনটার মধ্যে এই হিন্টসটা আছে, এই তথ্যটা আছে। প্রশ্নটা আসলে যেভাবে ঘুরায় দিক তুমি সেভাবে উত্তর দিবা। বুঝছো না বোঝো নাই? জি স্যার, বুঝছি। জি স্যার, বুঝছি। হ্যাঁ, ট্রাবেকিউলি কাকে বলে এটা পরীক্ষায় জ্ঞানমূলক বা এমসিকিউ তে আসতে পারে, আশা করি লিখতে পারবা। আচ্ছা, কস্টাল তল বুঝতে পেরেছো, ডায়াফ্রামাটিক তল বুঝতে পেরেছো, হাইলাম বলেছি, মিডিয়াস্টিনাল তল বলেছি। আর আশা করি কিছু বাদ পড়ে নাই। তারপরে তোমরা নিজেরা একটু চোখ বুলাবা, চোখ বুলালে কোনো কিছু বাদ পড়লে সেটা আবার পরের দিন বলবা। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে আমাদের ফুসফুসটা সংকুচিত হয় আর প্রসারিত হয়, যার কারণে আমাদের দেহের ভিতরে বাতাস ঢোকে আর দেহ থেকে বাতাস বেরিয়ে যায়। সেইটার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে তার মেকানিক্যাল প্রসেস, আর একটা হচ্ছে তার কি বলা যায় বায়োলজিক্যাল বা ফিজিওলজিক্যাল প্রসেস। আমরা মেকানিক্যাল প্রসেসটা এখন আলোচনা করব। মেকানিক্যাল বা যান্ত্রিক কৌশল। যান্ত্রিক কৌশলটা কাকে বলে? যান্ত্রিক কৌশলটা হচ্ছে, দেখো খেয়াল করো, আমি এখানে বলি, এইখানে একটু ছবির মাধ্যমে বলি। আমাদের যে ডায়াফ্রাম সেটা আসলে স্বাভাবিক অবস্থায় এরকমের ডোম শেপ থাকে, মানে এরকমের গম্বুজের মতো ভাঁজ হয়ে থাকে। গম্বুজের মতো ভাঁজ হয়ে থাকার কারণে আমাদের যে ফুসফুস, আমাদের যে দুইটা ফুসফুস, এই ফুসফুস গুলো সঠিকভাবে প্রসারিত হয়ে থাকতে পারে না। এই জায়গায় কিন্তু ফুসফুসটা প্রসারিত হয়ে নাই, চেপে আছে। এই দেখো, ফুসফুসটা এই ডায়াফ্রামের কারণে এই জায়গাটাতে চেপে আছে। ঠিক একই রকম ভাবে এপাশেও তুমি ভাবতে পারো, প্রত্যেকটা ফুসফুস যেভাবে তোমার কি বলা যায় প্রসারিত হয়ে থাকার কথা, সেভাবে সে প্রসারিত হয়ে থাকতে পারে না এই ডায়াফ্রামের কারণে। এই জায়গাটায় ফুসফুসটা এরকম কিন্তু দেখো চেপে আছে। এই ফুসফুসটা কিন্তু আসলে আলটিমেটলি এই পর্যন্ত, এই ফুসফুসটা কিন্তু আলটিমেটলি এই পর্যন্ত, কিন্তু এই এতখানি জায়গা তাকে চেপে সংকুচিত করে রাখছে কে? এটা কে করে রেখেছে? ডায়াফ্রাম। ডায়াফ্রাম। এখন তুমি খেয়াল করো, যদি কোনো এমন কৌশল থাকে যে তোমার এই ডায়াফ্রামটাকে তুমি টেনে নিচে নামায় ফেলবা, তাহলে ডায়াফ্রাম যখন নিচে নেমে যাবে, এরকম সোজা হয়ে যাবে, তখনই কিন্তু জায়গা পেয়ে ফুসফুসটা সঠিকভাবে ফুলে উঠতে পারবে। ফুসফুসটা যেভাবে প্রসারিত হওয়ার কথা সেভাবে প্রসারিত হবে।
ফুসফুস যদি প্রসারিত হয় তাহলে ওর ভেতরে জায়গা বেড়ে যাবে, জায়গা বেড়ে গেলেই ওই জায়গা দখল করার জন্য বাতাস ফুসফুসের ভিতরে ঢুকবে। আবার যদি ডায়াফ্রামটা তুমি উপরের দিকে ভাঁজ হয়ে যায় তখনই আবার ওই ফুসফুসের উপরে চাপ পড়বে, চাপ পড়লে ওই ফুসফুসের ভেতর থেকে বাতাস বাইরে বের হয়ে যাবে। তাহলে বাতাস বের হওয়া এবং বাতাস ঢোকার পেছনে দায়ী হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রামটাই এই বারবার উপরের দিকে ভাঁজ হয়ে আর নিচের দিকে সোজা হয়ে এই ফুসফুসের উপরে চাপ দিয়ে আর চাপ সরিয়ে নিয়ে এই কাজটা করছে। এখন বলতে পারো আরো একটা মেকানিজম আছে, আর একটা মেকানিজম হচ্ছে এই যে পাঁজর, আমাদের এই ফুসফুসের কস্টাল যে সাইড, ওই সাইডে কিন্তু পাঁজর আছে। এই পাঁজর গুলোও কিন্তু ফুসফুসের উপরে চাপ দেওয়ার ক্ষেত্রে একটা করে, ভূমিকা পালন করে। যখন ডায়াফ্রামটা উপরের দিকে চাপ দেয়, ফুসফুসকে চাপ দেয়, পাঁজর গুলো দুই দিক থেকে এগিয়ে এসে ফুসফুসটাকে চেপে ধরে। তাহলে একদিকে ডায়াফ্রামের চাপ আর একদিকে পাঁজরের চাপ, এই সার্বিক চাপের কারণে ফুসফুসের ভেতর থেকে বাতাস বের হয়ে যেতে বাধ্য হয়, যেটাকে শ্বাস ত্যাগ বা এক্সহেলেশন বলে বা এক্সপ্রেশন বলে। আর ডায়াফ্রাম যখন নিচের দিকে নেমে যায়, পাঁজরটা তখন দুই দিকে বাঁকা হয়ে যায়, সরে যায়, তখনই ফুসফুসটা জায়গা পেয়ে ফুলে ওঠে, যেটাকে বলা হয়, যার কারণে বাতাসটা ভেতরে ঢুকতে সুবিধা হয়, যেটাকে বলা হয় ইনহেলেশন বা ইনস্পিরেশন। এই প্রক্রিয়াটাকেই বলা হয় মেকানিক্যাল সিস্টেম অফ ব্রিদিং, আমাদের ফুসফুসের বা শ্বাসকার্যের মেকানিক্যাল সিস্টেম। কিন্তু এটার পিছনে আবার একটা বায়োলজিক্যাল সিস্টেম আছে। কেন আমার ফুসফুসটা ডায়াফ্রামটা বাঁকা হবে, কেন আমার পাঁজরটা চেপে ধরবে, এর পিছনে আরেকটা বায়োলজিক্যাল রিজন আছে। সেটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আলোচনা করে এটার একটা সুন্দর নোট দিব। এখন শুরু করলে ভালোভাবে শেষ করা যাবে না, তাড়াহুড়ো করলে ভালো শেষ করা যাবে না। আগামী ক্লাসে আমরা শ্বসনের যান্ত্রিক কৌশল এবং রাসায়নিক কারণ বা স্নায়বিক কারণও একটা আছে, সেটা আলোচনা করব। তো আজকে এটুকুই থাকুক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।